অফিসের গেট টুগেদারে সোমিয়াকে নিয়ে গিয়ে এত বড় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কল্পনাও করেনি অতনু। সন্ধেটা শুরু হয়েছিল বেশ স্বাভাবিকভাবেই। আলো ঝলমলে ব্যাঙ্কুয়েট হল, নরম সুরের ইংরেজি গান, সহকর্মীদের হাসি আড্ডা, সবকিছুই ছিল একদম নিখুঁত কর্পোরেট আয়োজনের মতো। অতনু গর্বের সঙ্গেই পরিচয় করিয়ে দিচ্ছিল, মিট মাই ফিয়ন্সে সোমিয়া। সোমিয়াকে হালকা শাড়িতে, সংযত মেকআপে, খুব সাধারণ অথচ মার্জিত দেখাচ্ছিল। তার চোখে ছিল সামান্য নার্ভাসনেস। অতনুর হাত শক্ত করে ধরেছিল সে। সমস্যা শুরু হলো যখন অফিসের বস মিস্টার পান্ডে স্কচের গ্লাস হাতে টলতে টলতে তাদের সামনে এসে দাঁড়ালেন। চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির হয়ে রইল সোমিয়ার মুখে। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। ম্যাডাম, আই থিঙ্ক আপনাকে আগে কোথাও যেন দেখেছি, খুব কাছে থেকে। কোথায় বলুন তো? কথাগুলো শুনে চারপাশের কয়েকজন সহকর্মী মুখ টিপে হেসে উঠল। কেউ সরাসরি তাকাচ্ছে না, কিন্তু সবাই শুনছে। সোমিয়ার গলা শুকিয়ে কাঠ, ঠোঁট কাঁপছে সামান্য। আই ডোন্ট থিঙ্ক সো স্যার, সে সংযত থাকার চেষ্টা করল। পাণ্ডে আবারও এগিয়ে এলেন। না না, আমি ভুল করি না, এই চোখ খুব ভালো মনে রাখে। অতনুর বুকের ভেতর আগুন জ্বলছিল, রাগ, লজ্জা, অপমান সব একসাথে। কিন্তু সে কিছু বলল না, শুধু বার কাউন্টারের দিকে এগিয়ে গেল। 1 পেগ, 2 পেগ, 3 পেগ। সোমিয়া গুড় থেকে তাকিয়ে ইশারায় থামতে বলছিল। চোখে ছিল অনুনয়, কিন্তু অতনু যেন নিজের অপমানেই ডুবে গেল। ফ্ল্যাটে ফিরে দুজনেই নীরব। বাথরুমের শাওয়ারের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। বিছানায় গিয়ে শুয়ে পড়ল অতনু। একটা কথাও বলল না। সোমিয়া ধীরে এসে তার পাশে বসল, কাঁধে হাত রাখল। তুমি কিছু বললে না কেন? অতনু চোখ বন্ধ করেই রইল। তারপর হঠাৎ বিরক্ত ভঙ্গিতে হাতটা সরিয়ে দিল। এখন কথা বলতে ইচ্ছে করছে না। সেই নায়ের ভেতরে ছিল অভিযোগ, অপমান আর এক ধরনের অস্বীকার। সোমিয়া নিঃশব্দে সরে গেল। সকাল হয়েছে অনেকক্ষণ। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে, কিন্তু ঘরটা অদ্ভুত ফাঁকা। অতনু এপাশোপাশ করে উঠে বসল, মাথা ভারী। গতরাতের দৃশ্যগুলো টুকরো টুকরো হয়ে ফিরে আসছে। সোমিয়া, কোনো সাড়া নেই। সাধারণত এই সময় গরম কফি কাপ হাতে, মুখে হালকা হাসি নিয়ে তাকে ডেকে তোলে সোমিয়া। আজ টেবিল খালি, রান্নাঘর নীরব। এ ঘর ও ঘর খুঁজেও তাকে পেল না। বিছানার পাশে পড়ে থাকা মুঠোফোনটা হাতে তুলে কল করল। সুইচড অফ। হৃৎপিণ্ডটা যেন হঠাৎ নিচে নেমে গেল। সামনের ছোট গোল টেবিলটায় কলমের খাপের সাথে আটকানো একটা চিঠি। হাত কাঁপতে লাগল অতনুর। ফটোফ্রেমে দুজনের হাসিমাখা ছবি, সমুদ্রের ধারে একে অপরকে জড়িয়ে। ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হল, কি সবকিছু অভিনয় ছিল? চিঠিটা খুলল সে। অক্ষরগুলো কাপা কাপা, কিন্তু স্পষ্ট। আমি কিন্তু বলেছিলাম, আমাকে আপন করতে যেও না। তুমি শোনোনি। হয়তো আমিও দুর্বল হয়ে পড়েছিলাম। ভুলটা আমারও কিছু কম না। নিজের অন্ধকারে ঘেরা জীবন ছেড়ে তোমার হাত ধরেছিলাম। ভাবলাম, যে মানুষটা সব জেনে শুনে আমাকে গ্রহণ করছে, তার কাছে নিজেকে সমর্পণ করলে হয়তো মুক্তি পাব। তাই লিভিং করলাম, তোমার ইচ্ছে পূরণ করলাম। কখন যে তোমার প্রতি অধিকারবোধ জন্মে গেল, বুঝতেই পারিনি। যেদিন বিয়ের কথা বললে, মনে হয়েছিল জীবনে প্রথমবার সত্যি করে কেউ আমাকে চাইল। কিন্তু গতরাতে বুঝলাম, তুমি আমাকে ভালোবেসেছ, কিন্তু আমার অতীতকে নয়। তোমার নীরবতাই আমার আসল উত্তর। খুব কষ্ট হচ্ছে, শেষ করছি এখানেই। আমাকে খোঁজার চেষ্টা করো না। ফিরে যাচ্ছি যেখানে ছিলাম। আবার পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, নিজেকে আগের মতোই নিখুঁত করে তুলতে হবে। তা না হলে তোমাদের ভদ্র সভ্য পাণ্ডেবাবুরা হয়তো এসকর্টের জন্য পছন্দই করবে না। শেষ লাইনটা পড়তে পড়তে অতনুর হাত কাঁপছিল। সে বুঝল, তাসের ঘরটা এক মুহূর্তে ভেঙে পড়েনি। ভিত দুর্বল ছিল অনেক আগেই, আজ শুধু ঝড়টা এসেছিল। 4 বছর কেটে গেছে, জীবন থেমে থাকেনি, অতনুও থেমে থাকেনি। সে এখন অন্যত্র কর্মরত। এখন সে বিবাহিত, স্ত্রী মধুরিমা, শান্ত, শিক্ষিতা, সংসারী। 2 পরিবার মিলিয়ে আয়োজন করে বিয়ে হয়েছিল। সবকিছু ছিল সামাজিকভাবে নিখুঁত। অতনু এখন নিয়মমাফিক জীবনযাপন করে।
সময় মতো অফিস, সময় মতো ফেরা, মাঝে মাঝে শপিং মল, আত্মীয়দের বাড়ি যাওয়া, ছবির মতো একটি সংসার। তবুও মাঝে মাঝে গভীর রাতে মধুরিমার নিঃশ্বাসের শব্দের পাশে শুয়ে থাকতে থাকতে তার মনে পড়ে একটা ফাঁকা সকালের কথা, একটা চিঠির কথা, একটা নাম, সোমিয়া। সে কখনো খোঁজ করেনি, অথবা সাহস করেনি। কলকাতার এক ঝাঁ চকচকে হোটেলে গেট টুগেদার, ওই কোম্পানিরই সাকসেস পার্টি। লবিতে দাঁড়িয়ে মোবাইলে মেইল চেক করছিল। ঠিক তখনই পাশ থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। এক্সকিউজ মি, এদিক দিয়ে প্লিজ। শব্দটা যেন বুকের ভেতর কোথাও আঘাত করল। মাথা তুলে তাকাতেই সময় থমকে গেল। সোমিয়া। কিন্তু সে আর আগের সেই মেয়েটি নয়। চোখে আত্মবিশ্বাস, চুল বাঁধা সুশৃঙ্খলভাবে, স্মার্ট ফর্মাল স্যুট, আউটস্ট্যান্ডিং বডি ল্যাঙ্গুয়েজ, গলায় কোম্পানির আইডি কার্ড, হোটেলের ইভেন্ট এক্সিকিউটিভ। সে অতিথিদের নির্দেশ দিচ্ছে, টিম ম্যানেজ করছে, অনায়াস দুঃখতায় সব সামলাচ্ছে। অতনুর চোখ স্থির হয়ে রইল। হঠাৎ তাদের চোখাচোখি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে এলো সোমিয়া। কেমন আছো? গলাটা শুকিয়ে এলো অতনুর। ভালো। তুমি? খুব ভালো, জবাব দিল সোমিয়া। একটা সংক্ষিপ্ত সংযত হাসি। অতনু লক্ষ্য করল তার চোখে আর কোনো ভাঙা স্বপ্ন নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু স্থিরতা। তুমি এখানে? জিজ্ঞেস করল অতনু। এই ইভেন্টটা আমাদের কোম্পানি ম্যানেজ করছে, আমি লিড করছি। কথাটা বলার সময় তার মনে আনন্দ ছিল, কিন্তু অহংকার নয়। অতনু দুচোখ ভরে দেখছিল একটি আস্ত সংগ্রামকে। মিসেসকে সাথে আনোনি? অতনু রীতিমতো অবাক হয়ে প্রশ্ন করল। তো তুমি জানলে কিভাবে? তার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই সোমিয়া ঈষৎ হেসে বলে ওঠে, এটাই তো হয়, মানুষের জীবন দেখেই ফিল্ম তৈরি হয়। তার হাসিটা মৃদু কিন্তু অর্থবহ। ঠিক তখনই মধুরিমা উপস্থিত হল। অতনু একটু কুণ্ঠার সাথে পরিচয় করিয়ে দিল। মিট সোমিয়া, এই ফেসিলিটির একজন এক্সপার্ট। মধুরিমা খুব নম্রভাবে নমস্কার জানাল। নাইস টু মিট ইউ বলে মধুরিমাকে স্বাগত জানাল সোমিয়া। অতনু স্থির দাঁড়িয়ে রইল। সোমিয়া এগিয়ে গেল ব্যস্ততা নিয়ে, কিন্তু কোথাও যেন একটা ফাঁকা জায়গা থেকে গেল। তাসের ঘর ভেঙে গিয়েছিল 4 বছর আগে। অতনু আজ বুঝল, নতুন ঘর বানালেও কিছু তাস চিরকালই মাটিতে পড়ে থাকে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।